কিউবিজম গুলো যে ন্যাচারালি এর মধ্যে ঢুকে ঢুকে একটা আলাদা একটা ফিলিংস তৈরি করছে, একটা রিদম তৈরি করছে, এটা ভালো লাগে। আর এখানে আমি ক্যারেক্টার হিসাবে নিজে যেহেতু মডেল, অনেক ছবি কিন্তু আমি নিজেই মডেল। ওই যেমন লুক এট মি, ওইটা কিন্তু আমি নিজে। এটা যখন কোভিড হচ্ছিল, হাই কোভিড, মানে কোভিডে সবাই ধরে নিচ্ছিল এটাকে মধ্যে আটকানো যাবে না, এত লোক মারা যাচ্ছে। তখন আমি 2-3টা ছবি এঁকেছি, তখন ইয়েকে টেলিফোন করে বললাম গৌতমকে, তো ওকে ছবি পাঠালাম, বলে যে আপনার এই ছবিটা খুব ভালো লেগেছে। ভয়ও পেয়েছি, কারণ কোভিড এমন পর্যায়ে গেছে লোক যখন মনোবল ধরে নিয়েছে বোধহয় বাঁচবো না। তো এখানে কোভিডের সময় 2-3টা ছবি আছে, অরিজিনালি কোভিডের টেনশন ইঙ্ক এবং ওই যে ইঙ্কের লাইফ থেকে নিয়ে এঁকেছি আর কি। তো হাই থিঙ্কিং আসলে এই যুগে আর চলে না, এক সময় ছিল হাই থিঙ্কিং। আমার কাছে সাধারণ চিন্তায় থাকতে হবে, সাধারণ মানুষ ডাল ভাত খাই, রাতে গিয়ে ঘুমাই, এটাই তো আমাদের। আমরা তো এখন ছবিটাও যদি ওরকম হয়, এখন যদি ডিকশনারি নিয়ে বসতে হয় তাহলে বড় ব্যাপারে বাদ দাও। ওই যে মুসা বসে ইয়ে লিখতো কবিতা, তো ওনার একটা খেয়াল ছিল, উনি শামসুর রহমানকে কবিতা দেখিয়েছে। শামসুর রহমান বলছে, আপনি ছবি আঁকছেন এটা নিয়ে থাকেন, কবিতার মধ্যে ঢুকেন না, এটা হয় না। তো বলেছে, তো ওটা মুসা বসে খুব মাইন্ড করেছে। সে বলে, হ্যাঁ আমাকে বলে কবিতা হয় না, আমি দেখাই দেব। সে বাংলা ডিকশনারি খুঁজে খুঁজে ট্রটরেন একটা শব্দ বাইর করেছে, একটা কবিতার বইয়ের নাম দিচ্ছে ট্রটরেন। ট্রটরেন মানে হলো ওই যে বেড়াল টট্টর অংশ ফুটা থাকে না, তীক্ষ্ণ আলো যে পরে ওদের আলো মানে ধুলা দেখা যায়, ট্রটরেন। তো উনি এরকম ডিকশনারি খুঁজে খুঁজে অক্ষর বের করে কবিতা লিখত। তুমি আমাকে দিচ্ছ, আমি পড়লাম, আমি পড়বই না, কারণ আপনি চাইলে একটা করে ডিকশনারি দিয়েন সবাই দিয়ে ওপরে উঠে সরকার আমি ঘুমাইতে যাবে। এখন আগে যত জিনিস হয় তাহলে তো লোক দেখবে না, বোধগম্য হতে হবে একদম। যদি সরল না থাকে, তাহলে সরলতা না থাকলে আসলে গেছে পানি খাবো, এটা হচ্ছে পানি দিলে খায় কেউ আরাম পায় না, মানে এরকমই হতো। মানে ফিলিংসটা, উপমা ফিলিংসটা এরকম হতে হবে। যেমন সুকুমার ইয়ে লিখছে যে কুদার আছে চাপ ঝলসানো রুটি, মানে এটা কিন্তু খুব সহজ করতে হয়, যে কোনো রেশালো ভাই, মানে ঝলসানো রুটি ফিলোসফি হাই, কিন্তু উপমা কিন্তু সহজ সরল। একটা পুস্তকে বলুন চারটা আরেকটা যেটা চলছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি ইন্টারনেট ইউজ করি না, আমার ফেসবুক নাই, আমার স্ত্রীর একটা ইয়ে আছে টাইপ, ওখানে কেউ তো গৌতম পাঠায় মধ্যে মধ্যে কেমনি কেমনি ইন্টারনেট হয়ে কিছু কাজ আসে, ইউরোপ, আমেরিকা, আর এদিককার ইন্ডিয়ান, নর্থ আমেরিকান, এদের এরা দেখলাম একই জিনিস কপি করছে। মানে একজন বিখ্যাত হলো, ওর কাজটা ওর ঘটনায় কপি করছে, আর কঠিন কঠিন জিনিস। একটা দেখলাম কি চাইনিজ, ও চীনে এন্টি চীন, মানে চীনে গণতন্ত্র নাই, রিভোল্ট করছে। আমেরিকানরা ওকে এজেন্ট লাগিয়ে দিয়েছে, তো খুব বিখ্যাত আর্টিস্ট, এন্টি চাইনিজ ইয়ে করো, ছবি আঁকা এবং চীনের বিরুদ্ধে কথা বলতো, বলছে বল চীনাদেরও তো গুপ্তচর আছে। তো ওরা বুঝেছে যে আমেরিকাকে পে করে ওইখানে লম্পজম্প করে। তো চীন বলছে, ভাই তুমি পাসপোর্ট ভিসা নিয়ে আমেরিকা চলে যাও না, আমেরিকা যাও, ওখানে লম্পজম্প করো, দেখো কি বলে। তো গেছে ওখানে, প্যারিসে গেছে, লন্ডনে গেছে, লন্ডনে ওই যে কাপুর আছে বিখ্যাত আর্টিস্ট, ও একটা টিভি দিয়েছে, একটা ইন্টারভিউ দিল। তো আমি তো খুব যত্ন করে দেখলাম ব্যাপারটা কি। তো জিজ্ঞেস করলো যে আপনি চীন থেকে আসলেন, চিনিতে কম করতো না, কোনো ভয়েস নাই এইটাই। তা আপনি কি বলতে চান, যে এমন আছে যে চীনের গভর্নমেন্টকে অস্বীকার করে বলতে চান, এমন কি বাণী আছে আপনার, এমন বাণী যেটা আপনি চীনে বলতে পারছেন না, রাশিয়ায় বলতে পারছেন না, লন্ডনে এসে বলেন এখন না আমি কিছু বলতে চাচ্ছি না। তখন বুঝা গেল লোকটা আসলে মানে লন্ডনে এসে লন্ডনের পয়সা খাইতে চায় আর কি, সে বায়াসড একটা পারসন, পলিটিক্যাল, ওকে গ্রহণ করবে, ওকে পে করবে, খাওয়াবে। দেশি নাগরিক হলে যেমন মেডিসিন ফ্রি, অনেকে চাকরির ব্যবস্থা করে দেয়, ইন্টেলেকচুয়াল, হাই ইন্টেলেকচুয়াল হয়ে গেল। তো বলে যে আপনি নতুন কি কাজ করেছেন এমন
যে খুব হাই ইন্টেলেকচুয়াল। তো তখন হচ্ছিল যে আফ্রিকা থেকে এরা যাচ্ছিল শরণার্থীদের অনেক। তো বলছে আমি একটা কাজ করেছি, টেমস নদীর পাড়ে 4টা ওই যে জাহাজের জিনিস নেয় পাওয়া যায় না, যের মধ্যে জিনিস ঢুকে নেয়, কি বলে এগুলিকে? ওই যে ফাঁকা যে জায়গাটা, না এই যে জাহাজের জিনিস তোলে না, ক্রেন ট্রেন দিয়ে যে বাক্সটা, নাম কি? কন্টেইনার। আমি 4টা কন্টেইনার টেমস নদীর পাশে এবং শরণার্থীদের বলছি যে তোমরা আমার দেশে কন্টেইনারের মধ্যে থাকতে পারো। এটা হলো গ্রেট ক্রিয়েশন। তার মনে মনে ভাবলাম আমরা দেখু চীনে ছিল, ভালোই ছিল, চীনের তো মহান ট্রেডিশন আছে, ও একজন ভালো আর্টিস্ট, ওকে চীন যথেষ্ট পুরস্কার দিয়েছে, সম্মান দিয়েছে, প্রফেসরশিপ দিয়েছে। এরা আমেরিকান আর ব্রিটিশদের ইয়েতে লম্পজম্প করে গিয়ে কন্টেইনার নিয়ে কদিন পরে ওকে আর নামও জিজ্ঞেস করেন। জগৎকিন একটা ছিল ডাক্তার, ও হলো যেখানে রাশিয়ান এদের বন্ধুদেরকে এই বরফের মধ্যে দিত নির্বাসন, অর্ধেক ওকে ঠান্ডায় মরে যেত। তো ওখানে ওইও গেছিল, ওগুলি দেখে থেকে উপন্যাস লিখেছে। ওকে নোবেল পুরস্কার দিল সাহিত্যে, নোবেল দিল। এবং ওইটা ইংরেজি 10 ভাষায় অনুবাদ হলো, ওইটাও করে গেল। আর আমেরিকা ওকে নিয়ে গেল, আর আমেরিকা কিন্তু জানে না, আমেরিকা গিয়ে ওর লোকেশন কথা বলতে পারে, লিখতে পারে না, এবং ওর লেখা শেষ, ওর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে, ওর ক্রিয়েটিভিটি হচ্ছে। তো এখন যারা অনেক কিছু স্টানবাজি করতে যায়, আমি এটা বলতে চাচ্ছি আসলে স্টানবাজি করে লোকের দৃষ্টিগোচর হওয়া যায়, করা সম্ভব, কিন্তু টিকে করবে না, টিকে না। এইটা বুঝতে হবে যে যেমন গান গাইলে গায়ের বিখ্যাত কেন, গানের বাণী, সুর, এটা টেকনিক্যাল দিক যে রেকর্ড করে গাইলে, কারো গলা ভালো না গায়কি ভালো, কারো গায়কি ভালো না কিন্তু গলা খুব ভালো, হেমন্তের গলা খুব ভালো, গায়কি ভালো, হেমন্তের গান সবাই পছন্দ করে। এরকম অনেকে আছে, অনেক রকম আছে। এখন শিল্পীরা কি দেখাবে এটা তো যারা সংগ্রহ করে ওরা বলে দেবে না, ওরা জানতে চাচ্ছে যে আপনারা কি নিয়ে কাজ করেন। এখন ওরা জানতে চাচ্ছে আর্টিস্ট আসলে কি ভাবে, ল্যান্ডস্কেপ সাবজেক্ট না, ল্যান্ডস্কেপ বা না, পোর্ট্রেট না, তার একটা মূল জায়গা আছে। মূল জায়গাটা আমাদেরকে বলে, মূল জায়গাটা হলো এস্থেটিক, সৌন্দর্যবিদ্যা। এটা প্রাচীন শিল্প, গ্রিক, রোমান, ইজিপশিয়ান, ইন্ডিয়ান, কোরিয়ান, চীন সব ছবি যে স্টাডি করবে সে বুঝবে তার একটা ইনার ফাংশন, ফাংশনটা ওয়ার্ল্ড ওয়াইড একই, যে ভাষায় করুন, যে মিডিয়ায় করুন, এইটাই হলো এস্থেটিক, সৌন্দর্য বিদ্যা বা সৌন্দর্য জ্ঞান। এখন বাংলাদেশে আমাদের যে আমরা তো খুব সাধারণ, তো আমরা একটা জিনিস নিয়ে পড়ে আসি, কিন্তু পিঁপড়া একটু নিয়ে পড়ে থাকে, কারণ চিনি শেষে চলে যায়, আর যায় না, আর অন্য একটা যায়। এখন আর্টিস্টটা এমন একটা জিনিস করতে হবে, ক্রেতা, সংগ্রাহক এবং আর্টিস্ট মহল ওখানে যাবে, কিন্তু এমন কিছু থাকবে যে যেটা ওকে ট্র্যাক করে রাখবে, চুম্বক যেমন টেনে রাখে এরকম রাখবে। এইটা নিজে বুঝতে হবে, ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে হবে একটা ভালো কাজ যারা দেখে ওরা বুঝতে পারে। আমি ওই জন্য সবাইকে বলবো ওল্ড মাস্টার ইউরোপিয়ান যারা, এদের কাজ খুব যত্ন করে ডিটেল দেখবে, এমনি না ও দেখলাম শাড়ি যদি আঁকে, কাপড় পর্দা কিভাবে এঁকেছে, কেন এরকম নায়িকা এরকম আঁকছে, কেন নিশ্চয়ই একটা কারণ, যার কোয়েশ্চেন নিজে দিতে হবে। ইউরোপিয়ান পেন্টিং আমি প্যারিসে গেছি, লন্ডন স্কুল ডিটেল দেখেছি, ওদের যে ছবি সম্পর্কে আগ্রহ, মানে যে আঁকে, যে পরিশ্রম ধ্যান,
এটা অকল্পনীয়। মানে ওখান থেকে তুমি সরতে পারবে না, যদি একবার ভালো তুমি সরতে পারবে না, চালাতে পারবে না। তুমি মোগল মিনিয়েচার দেখো, এই ক্লাস মোগল মিনিয়েচার ইয়েতে লন্ডনে আছে আর ইয়েতে আছে দিল্লিতে আছে। দিল্লিতে ভাগ্যবশ আমি গিয়ে পেয়েছি, এগুলো মাস্টারপিস। মানে একটা মোগল পেন্টিং এর মধ্যে 50-60টা হলো ক্রিম। আচ্ছা, এগুলো গিয়ে দেখে না তার জন্য বনে গেছে এরকম সম্ভব। ওগুলো কি মিনিয়েচার ছিল? হ্যাঁ, এতটুকু ছোট ছোট। ওরা মোগলরা তো বিদেশি, ওরা যখন আসতো ওরা ইয়ে করতো। আমরা যখন দাঁড়িয়ে দেখি সম্রাট শিল্পীর দল ইরানি, এরা বেশি করছিল ইরানি। বলতো এই যে পাখি দেখা যাচ্ছে, কিন্তু আগে দেখি নাই আঁকাটা চিল আঁকলো, পাখি আঁকলো, এরকম মানুষ তো আগে দেখি নেই। দেখি এটা ব্রাহ্মণ, এটা আগে দেখি না, রেকর্ড করা। মানে রাখি না এখন অ্যাম্বাসেডার, এখন সম্রাট চীনে একটা খবর আমি পুরো ইন্ডিয়ার সম্রাট, আমি তোমাকে একটা খবর পাঠাচ্ছি, আমার সিরিজ দরকার কাগজ। এখন চীন যখন গেছে ওরা তো জানতে চাইবে তুমি মোগল সম্রাট, তুমি কে, তোমার কোনো আইডেন্টিটি আছে? একটা লোক এসে বললেই হবে না, তখন ওকে দেখাতে হবে, পোর্ট্রেটটা দেখাতে হবে এইটা মোগল সম্রাট। ফটোগ্রাফ ছিল না, আঁকা, এটা মোগল সম্রাটের প্রমাণ, এটা একটা প্রমাণ। প্রমাণ। এবং সে পার্সিতে লেখা একটা অনুবাদক রেখেছে যে চীনা ভাষায় অনুবাদ করে দেবে। কি লিখেছে যে ইনি সম্রাট, ইনি অ্যাম্বাসেডার ইন্ডিয়ান, আপনি চীনের অ্যাম্বাসেডারের সমান আমার ব্যবসা বাণিজ্য হবে। তো তখন বাধ্যতামূলক পোর্ট্রেট করতে হবে। তো এখন এই কাজগুলি যারা করছিল, সম্রাট মোগল সম্রাটদের একটা ভালো ইয়ে ছিল, ওরা যে গান শুনতো, নাচ দেখতো বা শরাব খেত বা ছবি দেখতো, এটা সে অ্যাপ্রিসিয়েশন দিত, লিখে এমনি মৌখিক না, সে কাগজে লিখে দিত। এবং ছবি আঁকার পর ছবিটা দেখালে নিয়ে যেত, সম্রাট দেখলো, সে কাগজ দিয়ে লিখে দিত যে এই কাজটা আমার খুব ভালো লাগছে, এই কাজটা যত্ন করে রাখো, বা এটা এই বইটার সঙ্গে রাখো। ওরা লেখাপড়া জানতো, তো ওদের অ্যাপ্রিসিয়েশনটা রিয়েল ছিল, যার জন্য শিল্পটা ফ্লারিশ করেছে, টিকেছে। বেঙ্গলে টিকে নাই, কারণ বেঙ্গলে যারা রাজা টাজা ছিল তাদের শিক্ষা ছিল না, তাদের বোধগম্যের মধ্যে এটা যায় না, তাদের যে ইকোনমি বা ক্ষমতা ছিল ওইটা এত কম ছিল, ও নিজে বেঁচে থাকতে শেষ হয়ে যেত। মানে প্রদীপের তেল যদি কম হয় প্রতি নিয়ে যাবে না, ও টিকে থাকতেই ওর দম শেষ। মোগলরা তো ওরকম ছিল না, ধরো 10,000 সোলজারকে খাওয়া, 4 বেলা 5 বেলা, ড্রেস, তারপর 1000 হাতি, এগুলি কি একটা দুইটা কথা নয়। যে ঢাকায় যে আমরা হাতির পুল বলি, হাতি যে গোসল করতো, 2 সালে গোড়া থাকতো, 2000 গোড়ার মেডিসিন লাগে না, গোড়ার অসুখ হয় না, দেখভালের লোক লাগে না, একটা গোড়ার 6 জন করে লোক লাগে, এগুলি খাওয়াতে হতো না। তো তার তো এরকম পাওয়ার ইকোনমি লাগবে। এখন আমি এগুলো বলছি কেন, আর ওইসব দেশে হয়েছে যেখানে ইকোনমি স্ট্রং ছিল, যার কারণে এটা ঠিক আছে, চর্চাটা হয়েছে, ওই সুযোগটা হয়েছে, চর্চাটা হয়েছে। এসব বিখ্যাত গায়ক মোগল দরবারে হয়েছে। এই যে আমরা তবলা শুনি, এটা মোগল সম্রাট বলছে এরকম খোল বাজাতো আগে, ঢোল ঢোল, ও 2 থেকে না বাজে কাটায় এরকম করে বসে এরকম করে বাজে বায়া তবলা। তো এগুলো ওরা আবিষ্কার করছে না, তাও পার্সিয়ান ইরানি মিউজিক এখানে সেটা এটা ওইটা তার বিদ্যা, যেটা তারের বাজে। তো ওরা তো সায়েন্টিস্ট ছিল, এটা তো লোকও থাকতো, উপদেশ থাকতো। তা আমি একটু বলছি হলো আর্টিস্টদেরকে ঠিক করতে হবে যে আমাদের ছবি যাদেরকে দেখাতে চাচ্ছি, আমরা কী দেখাতে চাচ্ছি, আমাদের বেসিসটাকে নিজেরা ঠিক করতে হবে। কারণ ওরা তো ধরো ব্যবসা করে, তাদের অন্য কাজ থেকে ব্যস্ত, ওরা তো বলবে না যে 20টা বই পড়ে ভাই আমি দেখলাম আর্টিস্টের করা উচিত, আপনারা এরকম করেন না কেন? আমাকে যখন পদ্মাবৃত্তা শুনে পড়ছে 4-5টা মোনালিসা আঁকতে পারেন না,
আমি মনে হচ্ছে টাকা হয়ে গেছে জানি না। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে নিজস্বতা আছে, এটা আমি আর খুঁজে পাই নাই কোথাও। নতুন কাজ একদম মানে আপনারই আপনি আছেন প্রত্যেকটা কাজ এবং রিলেটেড। আমার মনে হয়েছে যে আমার স্যার ইঙ্কের কাজগুলো আমার কাছে নিজস্ব যে অসাধারণ। ব্যাপারটা থাকা উচিত একজন শিল্পীর। এটা হলো বিশ্বাস লাগে, নিজেকে নিজে বিশ্বাস করতে হবে। ধর তুমি রাত্রে ঘুম থেকে উঠে, আমি ঘুম থেকে উঠে চালিয়ে দেবে, এখন ঘরে গরম আর মশার জন্য দরজা আমরা বন্ধ আশ্বাস লাগে। তো আমরা 3 তলা থেকে দরজা ঘুমাচ্ছে, দরজা খুলে দেখি চা আমাদের দেখে একটা নৌকা বাঁচছে। ওই নৌকাটা ওখানে মাছকে খাবার খাওয়ায়, ওটা কেমনে খুলে গেছে, নৌকাটা আস্তে আস্তে পানিতে বাঁচতেছে চাঁদের আলো। এটা সুরিয়ালিস্টিক ইমেজ। তা হঠাৎ আবার এমন একটা জগৎ মানে দেখতে পেলাম, মনে হলো ঘুম থেকে উঠে, ঘুমের এই হদ্দা এসছে তো চোখের সামনে থেকে মনে হয় যে দারুণ। তো ওরা আমি নৌকা আঁকার চেষ্টা করলাম, ওটা কপি করিনি, আঁকলাম। তো তখন আমি মনে মনে ভাবলাম, আমি প্রায় ভাবি যে আর্টিস্টটা আসলে কী করতে চায়। এটা আর্টিস্টটা ঠিক অন্য কেউ বলে দেবে না, টিচার বলবে। সময়টাকে ধরে রাখতে চাই। হ্যাঁ, সমাজের কে বলবে? প্রাইম মিনিস্টার বলবে না, প্রেসিডেন্ট বলবে না, আর্মি চিফ বলবে। নিজেরা ঠিক করতে হবে। এটা হতে পারে যে আর্টিস্টরা আসলে বন্ধুরা বসে গল্প করতে পারবেন যে আসলে আমরা কী করি, কী করা যায়। তো আমি এগুলো একলা একলা আগে হাসির সঙ্গে আলাপ করতো, পরে মোস্তফা মনোয়ার স্যার ওনার সঙ্গে আলাপ করতাম। ওনার একটা রেকর্ড এখানে করা আছে, বানিয়েছে কিনা জানি না। হ্যাঁ ওই যে হ্যাঁ দেখাচ্ছি, ওই যে দেখাচ্ছি, বানিয়েছে ওটা। ওই যে দেখাচ্ছি। হ্যাঁ, ওইটা মোস্তফা মনোয়ার হ্যাঁ, হ্যাঁ, মনে টিভি আমার দেখাচ্ছে। কাজ অনেক দেখেছে বলে উনি আমার রিলেটিভ কিন্তু হ্যাঁ খালু শ্বশুর। তো উনি স্টার্টিংয়েই বলছে শেখর কিন্তু আমার রিলেটিভ, ওইটা আবার এক্সপ্লেন করে তার কাজ করতে বলি। উনি আমার কাজ খুব মানে মুসলমান খুব সার্ভ দিন, উনি কাজ দেখেই বুঝে গেলে এই ছেলে বা এই লোকের উদ্দেশ্য প্রথম আছে না, কম ধান্দাই করতেছে। তুমি আমার কাজ দেখেই বুঝেছে তুমি যে লাইনে গেছো এটা কঠিন কিন্তু ভালো, এটাই একই। এখন তো মানে কন্টেম্পোরারি আর্ট বলতে হচ্ছে কমার্শিয়াল কিছু না, এটা এখন বাঁচতে হবে বলে। এখন ধরো একটা আর্টিস্ট বিয়ে করে ফেলেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, স্কুলে যায়, খরচ হচ্ছে না। এখন এই খরচ টাকা থেকেও দেবে না, আর্ন করতে হবে। তাকেই এখন সে একটা ব্যান করছে যে এত বড় যদি একটা ওয়াটার কালার করি, সবাই তো লাখ লাখ টাকার চেয়ে কিনবে, 12,000 20,000 হাঁটলে 20-15 বিক্রি হবে। তো ওই রাঙামাটি সুন্দরবন বা এটা এইগুলি বেচা কেনা হয়। তো ওইটা ধরে আছে, এটা ঠিকই আছে, নাহলে ওকে টাকা দেবে। তা আমিও তো লাইনের মানুষ, এখন আমি অনেক কিছু করছিলাম। আমি শাড়ি 50 টাকায় 2টা শাড়ি, আবার 2 টাকায় এটা ড্রয়িং করে। আবার এক আর্টিস্ট আমাকে ডেকে বলে কি জয়লালদের একটা ছবি প্রিন্ট হতো গরু গাড়ি ইটকার, তো এটা কালার ছিল ব্ল্যাক, সে কন্ট্রাক্ট নিচ্ছে 1 টাকা করে দেবে 4 আনা আগের দিনে। তো আমাকে ডেকে বলে কি অনেক কাঠ দিয়েছে, দেখলে পারবো না, তুমি করে একটার জন্য 10 পাই করে দেবো। রাত জায়গায় জায়গায় এগুলি রং ওই 10 পাই করে যাবে। আমি তো বাস্তব 10 পাই মানে সেটা কত সালের দিকে? পাকিস্তান পিরিয়ডের আগে স্বাধীনতার 3 বছর পর, মানে মাস্টার ডিগ্রি করার আগে আমরা 67তে মাস্টার্স। 73 মাস্টার্স করলাম, মানে 72। আচ্ছা আচ্ছা। এই নিউ মার্কেট থেকে কাঠগুলি আনতো অঞ্জন, ওর নাম অঞ্জন মলি, এখন ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা ও 2টা কাজ করতো, কাঠ রং করতো, একটা হলো ফটোর দোকানে গিয়ে পোর্ট্রেট অর্ডার নিত। ও সসের কাজ জানতো, সস একটা জিনিস আছে, তার ব্রাউন পাউডার, ব্ল্যাক পাউডার আর চক পাউডার, এই 3টা রং দিয়ে পোর্ট্রেট আঁকে। মনে হয় কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ এডিট হয়ে গেলে একজন হয়তো ইউরিশ রেডি করুন, ওই যে স্যার মুসলমান স্যার ওইটা দেখাচ্ছে স্যার, ওই যে এখন দেখাচ্ছে ওই যে। ও হ্যাঁ, এটা মুসলমান। হ্যাঁ উনি ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি নিজে
ওনার বাসায় ওনার করা গোল্ড মেডেল পাওয়া, তখন অল ইন্ডিয়ান গোল্ড মেডেল পাওয়া ওয়াটার কালার আছে। তো উনি ওয়াটার কালার মাস্টার, উনি মুনির স্যারের টিচার ছিল, ডিরেক্ট টিচার। মুনির স্যারকে একটা ওয়াটার কালার ব্রাশ দিয়েছে, মুনির স্যারটা এখনো যত্ন করে রাখি। যে মুনির স্যার আজকে বিখ্যাত হচ্ছে না, মুনির স্যার ওয়াটার কালার কিন্তু দুর্দান্ত। না একমাত্র আগে এর মধ্যে বাংলাদেশে টেস্ট পাওয়া যায়। হ্যাঁ তার অয়েল কালারের মধ্যে কিন্তু একটা ওয়াটার কালারের টেস্ট পাওয়া যায়, মজা আছে, অনেক বোঝা যায়। ওনার কাজ আমি খুব পছন্দ করি। আমাদেরকে দুজন কাজ শিখেছে প্রথম। আমি প্রথম তো রিক্সা একটা এক ভদ্রলোক, উনি মৌলানা ছিলেন, ইয়াং মৌলানা, মেট্রিক পাস। উনি আমাদের গ্যারেজে হঠাৎ এসে গেটে দাঁড়িয়ে আছে, বাবা দেখছি যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে মানে মেট্রিক পাস করলে যে বয়স আর কি, 16-17। তো বাবা জিজ্ঞেস করছে তুমি এখানে অনেকক্ষণ, বাবা খুব ভালো শুদ্ধ বলতে পারে না, চিটিগনিয়ান কথা, তুমি এখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে ব্যাপারটা কি? তো বলে যে আমি সিলেটের লোক, এইখানে কিছু চিনি না, তা আপনাদের রিক্সার গ্যারেজ থেকে আমি দাঁড়িয়েছে, কারণ আমি রিক্সায় পেইন্ট করতে পারি, ছবি আঁকতে পারি। তো তাই নাকি, আসলে বুঝতে পারি। বলে যে তুমি রাত্রে এখানে শুয়ে, ওখানে চৌকি আছে একটা, হোটেলে খেয়ে, আর কাছে মসজিদ আছে, সেখানে টয়লেট আছে, গোসলের জায়গা আছে, একটা পুরো আছে, ওখানে শুনে গেলি করো, হোটেলে খেয়ে এখানে রাত্রি ঘুমিয়েও, বিশ্রাম আছে, মশারিও আছে, একটা পুরোনো, আর আমার রিক্সা কাছে। তো উনি আমাদের একদিন দুদিন পরেও আমরা তখন করছি, তো উনি লাগতো ওই রং দেখে। আর আমাদের রাস্তার উল্টার দিকে হলো একটা খুব বড়, তখনকার বিভিন্ন নাম করা সাইনবোর্ডের দোকান ছিল, কসলি আর্ট, যে সাইনবোর্ড খুব বিখ্যাত ছিল। এদের হ্যান্ড রাইটিং খুব ভালো ছিল, ম্যাটেরিয়াল খুব ভালো ছিল, ওয়ার্ক খুব ভালো ছিল, সবাই চিনত। এগুলি দেখতাম দূর থেকে। এখন যেদিন রং খুলেছে এলো, আমরা মৌলভী সাহেব বলতাম, উনি ফুলের রঙের গন্ধ আর রং যখন দেখেছি, ব্রেন ঠেলিয়ে গেছে, আর সরতে পারি না। বাবা মা এই খাইতে আয়, আজকে না পরে তো মা বাবা বুঝছে যে এই ছেলে একটু পাগলাটে, একটু খেয়ালি, এর এগুলি খুব ভালো লেগেছে। আমাকে কেউ গাঁটাতো না, কারণ আমি খুব অল্প বয়সে, যখন বাচ্চা যে বয়সে হয় তার আগে হয়ে গেছে, 2-3 মাস আগে হয়ে গেছে। হওয়ার পর সবাই ধরুন নিশ্চয়ই বাঁচবে না, অনেক কষ্ট করে আমাকে বাঁচিয়েছে। তো আমি একটা আলগা পেতাম বাসায়, যেমন সবাই কিছু করলে আমাদের বাসায় মারপিট চলছিল না, যে থাপ্পড় গার্জিয়ানরা পিটায়, কাঁদি দিত, তা খারাপ না, ওরকম আর কি, এইটা করিস না। এখন যা এই দূর এই দূরই। এখন দেখা যাচ্ছে সবাই একটু, সবাইকে বোকা যাবে, খুব থাম বাদ দেওয়া, ওর মতো ওইটা একটা প্রিভিলেজ পাইছে। আমাকে বাবা আর্টিস্ট লাগতো ছোট থেকে, হ্যাঁ, বলছে আমার এই পোলাটা আর্টিস্ট, কেউ আসলে পরিচয় করে দিত, এই পোলাটা আর্টিস্ট। আমি করতাম কি, বাবা তো গ্যারেজে ব্যস্ত লাগতো, মা রান্না বান্না ব্যস্ত লাগতো, বড় ভাই বড় বোন স্কুলে গেল, আমি একলা, আমার কোনো সাথীও নেই। আমি কাঠি একটা নিয়ে উঠানে এখানে ওখানে দাগ দুধ দিতাম, দেয়ালে এই ছবি ছবি আঁকতাম। ওরা ওটা চোখে খেয়াল করতো না, আমি খেয়াল রাখতো না, বাচ্চা তার ইনার থেকে কি আসতেছে বা কোন দিক চলে যায় খেয়াল রাখতো না। খেয়াল করতো যে এই ছেলেটা, আমাদের এই ছেলেটা অদ্ভুত, মাটি গেঁথে গেঁথে ছবি আঁকে, দেয়ালে করে করে ছবি আঁকে। ওরা আমাকে স্লেট কিনে দিয়েছে, চক কিনে দিয়েছে, পেন্সিল কিনে দিয়েছে, আর্টিস্ট ডাক্তার। তো যাই হোক, এই পেন্টিং শিখলাম। লোকটা আমাকে একদিন বলছে, মূল ব্যবসায় বলছে, তোমাকে এগুলি খুব ভালো লাগে? আমাকে হ্যাঁ খুব ভালো লাগে। বলে তুমি কি এগুলি পারবা? হ্যাঁ। তো ও ভাবতেছে এতটুকু ছেলে পারবে, বলতেছে ব্যাপারটা কি। তো 2টা রিক্সার অর্ডার এসছে, মানে উনি একটা করবে, আমাকে বলে তুই চাইলে এটা করবে। মানুষ তো চিন্তা করে এটা একটা এরকম জিনিস করবো কিনা, কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে এমন লোক ছিলাম যে আমার ওটা কোনো চিন্তা করে নিয়ে এটা মাথায় আসে না। আমি বলি এইদিকে দেন, বলে রং উনারটা নিয়ে কাজ শুরু করে দিত। উনি একটা করতেছেন ওনার আগে, আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। উনি যাকে মুখস্থ করে বলো যে তুই তো আমার থেকে ভালো।
ওই তো একটা উৎসাহ। শুরু যখন হ্যাঁ। তা আমি তখন থেকে ক্যালেন্ডার কপি করতাম, পিকাসো কপি করতাম, মানে এই অন্যরা দিদিরা বা পাড়ার লোকরা এসে বলো যে আমাকে ব্লাউজে এই ডিজাইনটা তুলে দাও, হ্যাঁ। সায়ায় এই ডিজাইনটা তুলে দাও, শাড়িতে এটা তুলে দাও। তো তখন থেকে আমি আর্টিস্ট হয়ে গেলাম। আসলে আর্টের যখন আমি এসেছি, ব্যাপারটা যে একটা কাজ, এটা আমার ছিল না, মানে এটা শিখতে হবে পারবো কিনা এগুলি ছিল না। এখন স্যার দোয়া করেন স্যার, অবশ্যই। আবার আসবো এর মধ্যে আমি প্রত্যেক দিন হয়তো পারবো না, কিন্তু বিকেলে সন্ধ্যার দিকে আসবো। ঠিক আছে স্যার, দোয়া করেন স্যার। ওকে, অবশ্যই, ভালো থাকবে। ওকে। এমন কিছু লোক আছে যারা আর্ট বুঝে, জি স্যার। আর্ট বুঝে, হ্যাঁ। এবং আমি যেটা আঁকছি ওটা বুঝবো। হ্যাঁ। আমি ধরে নিয়েছি যে মানুষ কিন্তু আর্ট বুঝে না, ওরা ছবি বুঝে। মানে দেখলাম আরে দারুণ, তাহলে কে আসছো তুমি, ও ওটা অনেক দাম, অনেক পয়সা পাইছো। মানে কেউ কেউ আছে ছবি এসে, আরে এই তো মহাচার লোক, অনেক পয়সা ইনকাম করে ফেলছে। মানে ওরা আর্টটা বুঝে নেই। এখন আর্টের ব্যাপারটা মুসলমান হওয়ার বলছে, বলছে এটা একটা বিশ্বাস। তোমার মাথায় এই বিশ্বাসটা বানায় বানায় থাকলে প্রিটেন্ড করলে হবে না। মানে অভিনয় করো না, তুমি এখন সেনাপতি, শেয়ার করবে, তারপর ঘুমাইতে গেলে আবার আগের মতো হয়ে গেল, এরকম হলে হবে না। তো বিশ্বাস থাকতে হবে যে পৃথিবীতে এমন লোক আছে যারা আর্ট বুঝে। আর্ট একটা জিনিস, যেমন সারেগামা থাকে, আমার গান এমনি হয় না, ভাষা যারা ইয়ে করে কবিতা লেখে ওরা ভাষাটা বুঝতে হয়। গ্রামার তুমি যদি বই কিনতে যাও, আজকে আমি কিনছিলাম, কমপক্ষে এতগুলি বই লাগে গ্রামারটা বুঝতে গেলে। আর্টও তো ওরকম একটা ব্যাপার, সাবজেক্ট, ওটা এমনি একটা আনতে পারলেই হয়। এবং তোমার ই করতে হবে তুমি আসলে কি দিচ্ছ, কি বিশ্বাসের উপর আনছো, এটা যদি বুঝতে পারো এবং বিশ্বাস করো নিজেকে, তাহলে তুমি অবশ্যই ঠিক নেই। এবং এটা সত্যি, এটা বানানোর কথা। মানে আমি বললাম মানে সবাইকে খুশি করার জন্য বা একটা নিজের ইমেজ তৈরি করার জন্য, বাস্তব ব্যাপারটা তো ইমেজ থেকে অনেক বই কিনেছি, বাংলা ইংরেজি পড়ে দেখেছি যে ম্যাক্সিমাম তো আর্টিস্ট ছিল না, ওরা ছিল লেখক। তো তাতে হচ্ছে কি, ওরা যে বইটা লিখেছে ইটসেলফ আর্ট, মানে ওরা একটা বই লিখেছে, আর্টটা ওরা বুঝে নেই। আর্টটা বুঝলে ওরা তো বলতে পারতো যে ব্যাপারটা কি। পরে আমি এটা স্টাডি করে বের করছি, আর্টটা ঠিক ছিল এস্থেটিক্যাল। মানে তোমার থিওরিটা তাহলে কোরিয়া, চীন, জাপান, যে দেশেই নাও, সব জায়গায় খাবে এস্থেটিক। এস্থেটিকটা তুমি যদি ধরতে পারো, বুঝতে পারো এবং বিশ্বাস করো, এবং যদি মনে করো যে পৃথিবীতে এমন লোক আছে এটা কমিউনিকেট করতে পারে, এবং ওরাও এটা বুঝে কমিউনিকেট করতে পারে, রাইট স্যার, ওটা একটা বড় থিং, কমিউনিকেট। তোমার সঙ্গী লাগবে তো, একলা করলে তো হবে না, তাই না? আমরা যে কোনো কিছু একটা করে কিন্তু আমরা একটা ইয়ে খুঁজি যে ঠিক আছে কিনা, বললে ঠিক আছে তো মনে হয় ঠিক আছে করে না। চলো আমরা সবাই একটা ছবি তুলি স্যারের সাথে। ছবি তুলি স্যার।